আমাদের আজকের বিষয় বাংলা ব্যাকরণের অন্তর্গত বাক্য অধ্যায়। আমরা এর আগে আমাদের পাঠ্যক্রমের অন্তর্গত গল্প, কবিতা, প্রবন্ধ সেই নিয়ে আমরা আলোচনা করেছি। এখন সেই আলোচনার সঙ্গে আজকের আলোচনার একটা মৌলিক তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। সেখানে আমরা সাহিত্য সম্পর্কিত আলোচনায় আমরা অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী তারা পরস্পর মুখোমুখি হইনি, সেই প্রতিকূলতা, সেই সমস্যাকে আমরা কিছুটা হলেও কাটিয়ে তুলতে পেরেছিলাম। তার কারণ সেখানে সাহিত্যের রস, গল্পের টান, কবিতা, কল্পনা, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যেকার দূরত্ব কিছুটা হলেও গৌণ করেছে। আমরা জানি আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করছি। তার ফলে আমাদের যে প্রথাগত শিক্ষাদান, সেই প্রথাগত শিক্ষাদানের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আমরা পরস্পর মুখোমুখি হতে পারছি না, কিন্তু তবুও আমরা আমাদের মতো করে চেষ্টা করছি যাতে এই শিক্ষার, এই পাঠদানের এই ধারা যেন বন্ধ না হয়ে যায়। আজকে আমরা বাংলা ব্যাকরণ সম্পর্কে আলোচনা করব। এই ব্যাকরণ অধ্যয়নের ক্ষেত্রে, আমাদের শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে আমাদের সেই প্রত্যক্ষ পাঠদান, ছাত্র এবং শিক্ষকদের মধ্যে সরাসরি প্রত্যক্ষ সংযোগ স্থাপন, তাদের মধ্যে ইন্টারাকশন, এটা খুব প্রয়োজন। আমাদের বোর্ড ওয়ার্ক তারও খুব প্রয়োজন। কিন্তু এই অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা আজকে যে বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায় সম্পর্কে আলোচনা করব, আমরা আমাদের যে মূল অস্ত্র ব্যাকরণ আলোচনার ক্ষেত্রে, অর্থাৎ উদাহরণের মধ্য দিয়ে সংজ্ঞায় পৌঁছানো, যাকে আমরা বলি আরোহ পদ্ধতি, আমরা সেই আরোহ পদ্ধতি হাতে কলমে ছাত্রছাত্রীদের কাছে বাংলা ব্যাকরণকে বোধগম্য করে তোলা, সহজ করে তাদের সামনে পরিবেশন করা, সেখানে আমাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আমরা যখন এই আলোচনা করব, আলোচনার শুরুতেই আমরা প্রথমেই বলে রাখছি, ছাত্রছাত্রী তোমরা এই আলোচনা যখন শুনবে, এই পর্বে তোমরা হাতের সামনে একটা খাতা এবং পেন নিয়ে তোমরা তৈরি হয়ে বসো। আমরা যে উদাহরণ, যার মাধ্যমে আমরা ওই সংজ্ঞায় পৌঁছব, যার মাধ্যমে আমরা বাক্যের বৈশিষ্ট্য, বাক্য নির্মাণের যে শর্ত, যা আজকে আমাদের বিষয়বস্তু, আমাদের সেই উদাহরণের বাক্য তোমরা খাতায় প্রথমে লিখবে। লেখার পরে তারপরে তোমরা সেটা বোঝার চেষ্টা করবে, আমরা বোঝানোর চেষ্টা করব। খাতা কলম নিয়ে তোমরা তৈরি হও। বাক্য,
বাক্য, তোমরা যদি একটা বাংলা অভিধান হাতের সামনে নাও এবং সেখানে যদি এই বাক্য শব্দটার খোঁজ চালাও, তখন দেখবে সেই বাক্য শব্দের পাশে অভিধানে অর্থ লেখা আছে কথা, বচন, এই শব্দগুলো। কথা, বচন, এগুলোকেই আমরা বলি বাক্য। এই বাক্যের দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি। এক মানুষ আর এক মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন এই বাক্যের দ্বারা। এক মানুষ আর এক মানুষের সঙ্গে নিজেদের মতামত, নিজেদের সম্মতি, অসম্মতি, মনের ভাব, কোনো বিষয় সম্পর্কে ধারণা প্রকাশ করেন এই বাক্যের মধ্য দিয়ে। বাক্য তাই কথা। এই বাক্য, এই শব্দটি যদি আমরা তার ব্যুৎপত্তি খুঁজি, তাহলে আমরা দেখব যে বচ, বচয় হসন্ত, বচ, এই বচ ধাতুর সঙ্গে জ প্রত্যয়, অন্তস্থ জ প্রত্যয় যোগে বাক্য শব্দের উৎপত্তি। বচ, এই ধাতু, তার সঙ্গে যখন জ প্রত্যয় যোগ হচ্ছে, তখন তার অর্থ দাঁড়িয়ে যাচ্ছে, যে শব্দ তৈরি হচ্ছে বাক্য, তার অর্থ দাঁড়াচ্ছে যা কথিত বিষয়। অর্থাৎ বাক্য শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ, তা হচ্ছে কথিত বিষয়। এই বাক্য আমরা তো আলোচনা করলাম যে যার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। এটা আমরা সহজে বোঝানোর জন্য বললাম, কিন্তু ব্যাকরণে যখন এর সংজ্ঞা প্রদান করতে তোমাদের বলা হবে, তখন কিন্তু আমাদের একটু গুছিয়ে লিখতে হবে। বাক্যের সমস্ত বৈশিষ্ট্যগুলো যেন সেই সংজ্ঞার মধ্যে উঠে আসে, সেটা আমাদের দেখতে হবে। তোমরা লেখার জন্য প্রস্তুত হও। বাক্য, তার সংজ্ঞা: পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ সমষ্টি যখন যথাযথ রূপে বিন্যস্ত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেই পূর্ণ অর্থ প্রদানকারী ও অন্বয়যুক্ত পদসমষ্টিকে বাক্য বলে। এটাই হচ্ছে বাক্যের সংজ্ঞা। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদসমষ্টি যখন যথাযথ রূপে বিন্যস্ত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন সেই পূর্ণ অর্থ প্রকাশক ও অন্বয়যুক্ত পদসমষ্টিকে বাক্য বলে। দেখো, এটা তো সংজ্ঞা,
এবার আমরা এটাকে সহজভাবে এই সংজ্ঞার মধ্য থেকে এই বাক্যের বৈশিষ্ট্যগুলোকে আমরা বার করে নিতে পারি। প্রথম যেটা বৈশিষ্ট্য আমরা এর মধ্যে পেলাম সংজ্ঞার মধ্যে, সেটা বলেছে, দেখো প্রথমেই বলেছে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? বাক্য গড়ে উঠবে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ সমষ্টির দ্বারা। অর্থাৎ আমরা পরপর পদগুলোকে বসিয়ে দিলেই পদ সমষ্টি, মানে একটি পদ নয়, অনেকগুলো পদ পাশাপাশি বসিয়ে দিলেই যে বাক্য হবে তা কিন্তু নয়। একাধিক পদ যখন আমরা পাশাপাশি বসাবো তাদের মধ্যে যেন অর্থের সম্পর্ক থাকে। আমরা যদি বলি যে ওই রাম সারাদিন বসে বসে আকাশ গাছ কল্পনা করছে, এখানে দেখো রাম সারাদিন বসে বসে আকাশ গাছ কল্পনা করছে, অনেকগুলো পদ রয়েছে। এই পদগুলো পাশাপাশি বসালাম বটে, কিন্তু বাক্য কি হলো? বাক্য কিন্তু হচ্ছে না। তার কারণ আকাশ গাছ তো হয় না, আকাশ কুসুম কল্পনা হতে পারে। রাম সারাদিন বসে বসে আকাশ কুসুম কল্পনা করছে, তাহলে কিন্তু বাক্য হতে পারে। তাহলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলোকে বসাতে হবে। অনেকগুলো পদ পাশাপাশি বসিয়ে দিলে যে বাক্য হবে তা কিন্তু নয়। অর্থ সম্পর্কযুক্ত পদকে বসাতে হবে এবং সেই পদগুলো মধ্য দিয়ে একটা পূর্ণ অর্থ যেন প্রকাশিত হয়। আবার দেখো পদ সমষ্টি দিয়েই যে বাক্য হয় তা কিন্তু অনেক সময় কিন্তু নয়। আমরা একটিমাত্র শব্দেও কিন্তু বাক্য হতে পারে। ধরো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন বলল চ, এই যে চ এইটা কিন্তু একটা বাক্য। তার কারণ এই চ এর মধ্যে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে মাঠে খেলতে চ। এই মাঠে খেলতে চ, এই মাঠে আর খেলতে এই পদ দুটো সে ব্যবহার নাও করতে পারে, শুধু বলল শব্দটি চ, তাতেই কিন্তু ওই এক বন্ধু আর এক বন্ধুর কাছে তার মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করলো। আর ওই অপর বন্ধু সেও কিন্তু বুঝতে পারলো ওই চ শব্দের মধ্য দিয়ে আসলে তাকে আহ্বান জানানো হচ্ছে ওই মাঠে খেলার। তাহলে এখানে কিন্তু পদ সমষ্টির প্রয়োজন হচ্ছে না, একটি পদের দ্বারাও কিন্তু ওই মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। কিন্তু আসলে ওই যে মাঠে খেলতে, ওইটা কিন্তু আসলে উজ্জ আছে, উজ্জ আছে, আড়ালে আছে, অন্তরালে আছে, প্রকাশ করছে কি শুধু ওই চ শব্দের মধ্য দিয়ে। মা ছেলেকে বলছে, কিরে এখন ভাত বেড়ে দেব? ছেলে উত্তর দিল না। এই না এই শব্দের মধ্য দিয়ে কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। এই না হয়ে উঠছে একটি বাক্য, একটি শব্দের মধ্য দিয়ে হয়ে উঠছে বাক্য। কিন্তু আসলে এখানেও কিন্তু একাধিক পদ রয়েছে, সেটা হচ্ছে আড়ালে আছে। না এখন খাবো না, ওই এখন খাবো না, এখন খাবো, এটা হচ্ছে আড়ালে আছে। তখন ওই একটি শব্দ দিয়ে কাজ চলে যাচ্ছে। বাক্য তাহলে গড়ে উঠবে অর্থ সম্পর্কযুক্ত
পদ সমষ্টির দ্বারা, অর্থাৎ পদ সমষ্টি মানে একাধিক পদের যে যোগফল, অনেকগুলি পদ একত্রিত হয়ে এক হয়ে বাক্য গড়ে উঠবে। কিন্তু অনেকগুলো পদ এক হলেই বাক্য হয় না, তাদের মধ্যে অর্থ সম্পর্কযুক্ত হতে হয়। প্রতিটা বাক্যে আমরা দেখব তার দুটি প্রধান অংশ। একটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর অপরটি হচ্ছে বাক্যের বিধেয়। এখন বাক্যের উদ্দেশ্য, এটা তোমরা ছোট থেকেই পড়ে এসছো, আবার একবার আমাদের নতুন করে সেই যে পুরনো পড়া, সেটাকে আবার আমাদের স্মৃতি থেকে ফিরিয়ে আনতে হবে। বাক্যের উদ্দেশ্য কি? বাক্যে কোনো প্রাণী, বস্তু বা ঘটনা সম্পর্কে যা বলা হয়, বাক্যে কোনো প্রাণী, বস্তু বা ঘটনা সম্পর্কে যা বলা হয়, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকেই আমরা বলি বাক্যের উদ্দেশ্য। আধুনিক ভাষাবিজ্ঞানে এই যে বাক্যের উদ্দেশ্য, তাকে বলা হয় বাক্যের কর্তাখণ্ড। বাক্যের উদ্দেশ্যকে বলা হয় বাক্যের কর্তাখণ্ড। তার কারণ, এই যে উদ্দেশ্য যাকে আমরা বলছি, অর্থাৎ বাক্যে কোনো প্রাণী, বস্তু বা ঘটনা সম্পর্কে যা বলা হচ্ছে, তো বাক্যের এই অংশটায়, এই খণ্ডটায় থাকে হচ্ছে বাক্যের কর্তা। বাক্যের তো দুটো প্রধান অংশ বলেছি, দুটো প্রধান অংশে বিভক্ত আমরা বললাম। তার দুটো প্রধান অংশ মানে তারা দুটো প্রধান খণ্ড আছে। তাহলে বাক্যের এই খণ্ডে থাকে হচ্ছে কর্তা, অর্থাৎ উদ্দেশ্য অংশে থাকে হচ্ছে বাক্যের কর্তা। অর্থাৎ বাক্যের কর্তা মানে বাক্যের যে ক্রিয়া, সেই ক্রিয়া, বাক্যের যে কাজ যে আছে, সেই কাজটি যে করে, সেই হচ্ছে কর্তা। অর্থাৎ বাক্যের ক্রিয়া সম্পাদনকারী, তাকেই বলা হয় কর্তা। এই বাক্যের ক্রিয়া সম্পাদনকারী যে কর্তা, সেই থাকে হচ্ছে উদ্দেশ্য অংশে। তাহলে উদ্দেশ্যকে আমরা বলি বাক্যের কর্তাখণ্ড। বিশেষ্য পদ, সর্বনাম পদ, এই নানা রকম নাম পদ দিয়ে উদ্দেশ্য গড়ে ওঠে। উদ্দেশ্য গড়ে ওঠে। ধরো আমরা একটা উদাহরণ, তোমরা একটা উদাহরণ লেখো যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, একটা বাক্য। এখন এই বাক্যে কর্তাকে, লেখা, এই যে কাজটি কে করছে? লেখার কাজটি করছেন রবীন্দ্রনাথ। তাহলে ইনি হচ্ছেন বাক্যের কর্তা, রবীন্দ্রনাথই বাক্যের কর্তা। আবার এই রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, এই বাক্যে কার সম্পর্কে, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথ এই বাক্যের উদ্দেশ্য,
রবীন্দ্রনাথ বাক্যের উদ্দেশ্য, আবার রবীন্দ্রনাথই বাক্যের কর্তা। তাহলে উদ্দেশ্য আসলে বাক্যের কর্তা খণ্ড। এখন এই উদ্দেশ্য তার পূর্বে, উদ্দেশ্যের আগে আমরা বিশেষণ স্থানীয় পদ বসিয়ে, বিশেষণ অর্থাৎ যা অপর পদকে বিশেষিত করে, তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। তো সেইরূপ বিশেষণ স্থানীয় পদ আমরা উদ্দেশ্যের আগে যদি বসাই, তখন উদ্দেশ্যটা কী হয়ে যায়? একটু বড় হয়ে যায়, একটু সম্প্রসারিত হয়ে যায়। তাহলে উদ্দেশ্যের পূর্বে যদি আমরা বিশেষণ স্থানীয় পদ বসিয়ে উদ্দেশ্যকে যদি একটুখানি সম্প্রসারণ করি, একটু বাড়াই, তাকে আমরা বলি হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। তাকে আমরা বলি সম্প্রসারিত উদ্দেশ্য। যেমন আমরা বললাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন। আমরা যদি এবার বলি সত্যের পূজারী রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, তাহলে রবীন্দ্রনাথ উদ্দেশ্য, তার আগে আমরা কি বসালাম? সত্যের পূজারী। দেখো রবীন্দ্রনাথ তাকে বিশেষিত করল সত্যের পূজারী, অর্থাৎ রবীন্দ্রনাথ কীরকম, তার দর্শন কীরকম, তার ব্যক্তিত্ব কীরকম, না তিনি সত্যের পূজারী। রবীন্দ্রনাথকে বিশেষিত করল। রবীন্দ্রনাথের পূর্বে বসা এই বিশেষণ স্থানীয় পদ, এখানে দুটি পদ আছে, আর দুটি পদ মিলে দেখো সত্যের পূজারী আসলে হয়ে গেল বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটি অংশ। সত্যের পূজারী পুরো বাক্য নয়, বাক্যের একটি অংশ হয়ে উঠল। এই বাক্যাংশ, এই বিশেষণ রূপী বাক্যাংশ যা উদ্দেশ্যকে বিশেষিত করল, তাহলে এই সত্যের পূজারী হয়ে উঠল কি? উদ্দেশ্যের সম্প্রসারক। তার কারণ এইবার যে বাক্যটা হলো সত্যের পূজারী রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, আমরা উদ্দেশ্য কাকে বলেছি? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সত্যের পূজারী রবীন্দ্রনাথ। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ, আর তার সম্প্রসারিত উদ্দেশ্য হচ্ছে সত্যের পূজারী। বুঝতে পারলে? এবার হচ্ছে বিধেয়। বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে, অর্থাৎ ওই প্রাণী, বস্তু বা ঘটনা সম্পর্কে কিছু বলা হয়, তাকে বিধেয় বলা হয়। বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকেই বাক্যের বিধেয় বলা হয়। এখন আধুনিক ভাষা বিজ্ঞানে বিধেয়কে বাক্যের বলা হয় ক্রিয়াখণ্ড। উদ্দেশ্য যেমন কর্তাখণ্ড, অর্থাৎ উদ্দেশ্যে থাকে কর্তা, আর বিধেয়তে থাকে কি? বিধেয়র এই অংশে থাকে হচ্ছে সমাপিকা ক্রিয়া, তার সঙ্গে সকর্মক ক্রিয়া, কর্মক্রিয়া সমস্ত কিছু অবস্থান করে হচ্ছে বাক্যের বিধেয় অংশে। ওই যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, তার রবীন্দ্রনাথ তো উদ্দেশ্য। রবীন্দ্রনাথ উদ্দেশ্য,
রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হচ্ছে। আর রবীন্দ্রনাথ সম্পর্কে অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, তাহলে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হলো? গীতাঞ্জলি লেখেন। এবার দেখো, তাহলে গীতাঞ্জলি লেখেন, তাহলে বাক্যের এই অংশটা হচ্ছে বিধেয়। তার কারণ আমরা বলেছি বিধেয় হচ্ছে তাই যা হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। তাহলে গীতাঞ্জলি লেখেন হচ্ছে বাক্যের বিধেয়। এখানে দেখো সমাপিকা ক্রিয়া আছে, লেখেন। আবার এই লেখেন এটা সকর্মক ক্রিয়া, অর্থাৎ রবীন্দ্রনাথ কি লেখেন? লেখেন তো ক্রিয়া। ক্রিয়াকে তুমি যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে তখন তার কর্ম পাবে। রবীন্দ্রনাথ কি লেখেন? গীতাঞ্জলি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে কর্ম, গীতাঞ্জলি। তাহলে এটা সকর্মক ক্রিয়া। যে গীতাঞ্জলি লেখেন, লেখেনটা হচ্ছে তাহলে সকর্মক ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া। আবার উদ্দেশ্যের সম্প্রসারকের মতো আমরা কিন্তু বিধেয়কেও কিন্তু সম্প্রসারণ করতে পারি, যাকে আমরা বলবো সম্প্রসারিত বিধেয়। অর্থাৎ বাক্যের যে মূল বিধেয়, মূল বিধেয় মানে কি? বাক্যের সমাপিকা ক্রিয়া। এখন সেই সমাপিকা ক্রিয়ার আগে যদি আমরা ওই এক বা একাধিক ওই বিশেষণ স্থানীয় পদ বসাই, তখন তাহলে কী হবে? সেই বিধেয়টা তাহলে বড় হয়ে যাচ্ছে, দীর্ঘ হয়ে যাচ্ছে, সম্প্রসারিত হয়ে যাচ্ছে। তখন আমরা কি পাবো? আমরা পাবো সম্প্রসারিত বিধেয়। অর্থাৎ বিধেয় পদের আগে যখন আমরা বিশেষণ স্থানীয় এক বা একাধিক পদ বসাবো, পদ বসিয়ে আমরা যখন বিধেয়কে সম্প্রসারণ করব, তাকে আমরা বলবো সম্প্রসারিত বিধেয়। আমরা বললাম রবীন্দ্রনাথ লেখেন, তাহলে রবীন্দ্রনাথ লেখেন, রবীন্দ্রনাথ উদ্দেশ্য, রবীন্দ্রনাথ কি করেন? লেখেন, তাহলে লেখেন বিধেয়। এবার লিখলাম রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখেন, তাহলে রবীন্দ্রনাথ লেখেন, রবীন্দ্রনাথ কি লেখেন? গীতাঞ্জলি। তাহলে এই গীতাঞ্জলি কী করলো? ওই বিধেয়কে কিন্তু সম্প্রসারণ করলো। আবার যদি আমরা বলি রবীন্দ্রনাথ অধ্যাত্মবাদের কাব্য গীতাঞ্জলি লেখেন, তাহলে বিধেয় কিন্তু আরও সম্প্রসারণ হয়ে গেল, আরও বড় হয়ে গেল। তাহলে রবীন্দ্রনাথ উদ্দেশ্য, লেখেন বিধেয়। এবার রবীন্দ্রনাথ কি লেখেন? আমি কি বললাম? অধ্যাত্মবাদের কাব্য গীতাঞ্জলি। তাহলে লেখেন বিধেয়, তাকে সম্প্রসারণ করলো কে? অধ্যাত্মবাদের কাব্য গীতাঞ্জলি। এই অধ্যাত্মবাদের কাব্য গীতাঞ্জলি, এই পুরো বাক্যাংশটা তখন হয়ে গেল কি? সম্প্রসারিত বিধেয়। এবার বাক্যের আমাদের আরেকটি বৈশিষ্ট্য, বাক্য মানেই কিন্তু সেখানে কর্তা থাকবে, ক্রিয়াপদ থাকবে, অর্থাৎ উদ্দেশ্য থাকবে, বিধেয় থাকবে। আর ক্রিয়াপদ মানে সমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া দিয়ে কিন্তু বাক্য সম্পূর্ণ হয় না। তুমি বললে, তুমি বললে, এটা দেখো, তুমি কর্তা আছে, ক্রিয়া বললে আছে, কিন্তু ক্রিয়া কি? বললে, অর্থাৎ অসমাপিকা।
অর্থাৎ যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, সেটা হচ্ছে অসমাপিকা। বাক্য মানে কর্তা থাকবে এবং ক্রিয়াপদ থাকবে, সেই ক্রিয়াপদ হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। কর্তা এবং ক্রিয়া বাক্যে থাকবেই। এবার অনেক সময় কি হতে পারে, কর্তা উচ্চ থাকতে পারে। বাক্যে কর্তা উচ্চ থাকতেই পারে। ধরো যদি আমরা বলি ভালো মন্দ কিছু একটা তো বলো, তাহলে ভালো মন্দ কিছু একটা তো বলো, এই যে আমরা বললাম, এখানে দেখো কর্তা আড়ালে আছে, উজ্জ আছে। অর্থাৎ আমি যাকে বলছি সে কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে হচ্ছে তুমি। আরে তুমি ভালো মন্দ কিছু একটা বলো, আমি সেটা না বলে বললাম ভালো মন্দ কিছু একটা তো বলো, তাহলে কর্তা এখানে উচ্চ আছে। আবার ক্রিয়াপদও উচ্চ থাকতে পারে। আরে তুমি কোথায়, এই যে বললাম আরে তুমি কোথায়, অর্থাৎ তুমি কোথায়, এখানে তুমি কোথায় আছো, তুমি কোথায় গেলে, তাহলে এই ক্রিয়াপদগুলো উচ্চ আছে। কর্তা এবং ক্রিয়া বাক্যে থাকবেই, এবং কর্তা ক্রিয়া বাক্যে থাকার ক্ষেত্রে অনেক সময় কর্তা উজ্জ্ব থাকতে পারে, আবার ক্রিয়া তাও উজ্জ্ব থাকতে পারে। বুঝতে পেরেছ? এইবার বাক্য নির্মাণের যে শর্ত, যে শর্তগুলো পালন না করলে, যে শর্তগুলো লঙ্ঘন করলে বাক্য বাক্য হয়ে ওঠে না, সেই শর্তের আলোচনা আমরা করব। সেগুলো বাক্যের অন্যতম বৈশিষ্ট্য। বাক্যের এই শর্তগুলোকে একসঙ্গে বলা হয় বাক্যের ত্রিবিধ সূত্র, অর্থাৎ বাক্যের তিনটি সূত্র। এই তিনটে সূত্র কিন্তু আমাদের মেনে চলতেই হবে। না মেনে চললে বাক্য কখনোই বাক্য হয়ে উঠবে না। এই তিনটে সূত্র যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। আসক্তি, আসক্তি নয় কিন্তু, দন্তস্ব তয় তয় হস্যইকার। আসক্তি মানে নৈকট্য, নিকট যা। তাহলে বাক্য নির্মাণের তিনটি প্রধান সূত্র, শর্ত, নিয়ম হল যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এগুলো, এই নিয়মগুলো, এই শর্তগুলো আমাদের মেনে চলতেই হবে যদি আমরা বাক্য গঠন করতে চাই। প্রথম শর্ত যোগ্যতা। বাক্যে অর্থ সঙ্গতি থাকতেই হবে। অর্থাৎ বাক্যে যে পদগুলো আমরা পাশাপাশি বসাবো, সেই পদগুলোর মধ্যে যেন একটা অর্থগত একটা সঙ্গতি থাকে। সেই পদগুলো পাশাপাশি বসে যে অর্থ তৈরি করবে, বাক্যের মধ্য দিয়ে যে অর্থ প্রকাশ পাবে, তা যেন আমাদের বাস্তব অর্থকে প্রতিফলিত করে, অর্থাৎ তা যেন যুক্তি নির্ভর হয়।
বাক্যের এই শর্ত, এই গুণ, অর্থাৎ কোন গুণ? বাক্যে পরস্পর পদগুলো বসে অর্থগতভাবে তাদের মিলন হয়ে তারা যে অর্থ প্রকাশ করবে তা যেন বাস্তব অর্থকে, যুক্তি নির্ভর অর্থকে প্রকাশ করে। যুক্তি নির্ভর অর্থকে প্রকাশ করে। এটাই হচ্ছে বাক্যের যোগ্যতা, বাক্যের শর্ত, বাক্যের গুণ। অর্থাৎ বাক্যকে হতে হয় বাস্তবসম্মত, বাস্তব অর্থের প্রতিফলন ঘটাতে হয় বাক্যের মধ্য দিয়ে, বাস্তব সত্যের প্রতিফলন ঘটাতে হয়, বাস্তব ঘটনার প্রকাশ করতে হয় বাক্যের মধ্য দিয়ে। যদি আমরা বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, এই সূর্য পশ্চিম দিকে ওঠে, এখানেও তো অনেকগুলো শব্দ পদ পাশাপাশি বসলো, কিন্তু পদ পাশাপাশি বসলেও এ কিন্তু বাক্য হয়ে উঠল না। তার কারণ সূর্য পশ্চিম দিকে ওঠে এ বাস্তব, যুক্তি নির্ভর, সত্যের অর্থের প্রতিফলন ঘটায় না, বরং বাস্তব অর্থের বিপরীত। যদি বলি গরুটি আকাশে উড়ছে, এখন গরু তার কি আকাশে ওড়ার যোগ্যতা আছে? তাহলে এই দুটি পদ সমষ্টির কোনোটিরই বাক্য হওয়ার যোগ্যতা নেই। বাক্য তখনই হতে পারে, কখন হতে পারে? যখন আমরা বলবো সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে আর পাখিটা আকাশে উড়ছে, তখন কিন্তু এটা বাক্য হয়ে উঠবে। তার কারণ তখন আমরা বাস্তব অর্থের প্রতিফলন দেখব। তবে এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে আমরা যে ছোটোবেলায় রূপকথা পড়েছি, আমরা যে কবিতা পড়ি, সেই কবিতা রূপকথায় আমরা দেখব যে অনেক সময় ওই ব্যঞ্জনায়, অনেক সময় আলংকারিক প্রয়োগে, অবাস্তব কল্পনা, অতিলৌকিক নানা ঘটনায়, তখন কিন্তু আমরা এই যে যোগ্যতার শর্ত, তখন আমরা কিন্তু দেখি কিছুটা শিথিল হয়ে গেছে। অর্থাৎ এই অবাস্তব কল্পনাকে তখন আমরা মেনে নিই। ওই যে সুকুমার রায়, হাঁস ছিল সজারু, হয়ে গেল হাঁসজারু। এখন হাঁস থেকে হাঁসজারু হয়ে গেল, তাহলে এইটা একটা অবাস্তব কল্পনা, কিন্তু কবিতায় আমরা আলংকারিক প্রয়োগে আমরা মেনে নিয়েছি। জীবনানন্দ দাশ যখন লিখছেন 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি, তাহলে 1000 বছর ধরে এ তো পথ হাঁটা, এ তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষ তো 1000 বছর বাঁচে না। আসলে এখানে তিনি অনন্ত মানব, তার যে পথ চলা, তাকে কিন্তু তিনি ব্যঞ্জনায় প্রকাশ করতে চেয়েছেন। ওই যে জয় গোস্বামীর তোমরা কবিতা পড়েছ, অস্ত্রের বিরুদ্ধে গান, সেখানে পড়লে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। তাহলে গান হয়ে উঠছে ঋষি বালক, গান হয়ে উঠছেন সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ। সেখানে কিন্তু এই যোগ্যতার শর্ত শিথিল হয়ে পড়ছে, তাকে কিন্তু আমরা বাক্য বলে মেনে নিচ্ছি। এবার বাক্যের যে দ্বিতীয় শর্ত, বাক্যের দ্বিতীয় শর্ত কি? বাক্যের দ্বিতীয় শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। বাক্যে যে আমরা পদসমষ্টি ব্যবহার করছি,
যে পদ পাশাপাশি বসিয়ে আমরা মনের ভাবকে, আমাদের বক্তব্যকে, আমাদের ধারণাকে, আমাদের সম্মতি অসম্মতিকে জানাতে চাইছি অপরকে, সেই বাক্য, সেই পদসমষ্টি যেন যেন যাকে উদ্দেশ্য করে আমরা বলছি সেই শ্রোতা তার মনের যেন সমস্ত আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারে। একদিকে যেমন আমি আমার মনের ভাবটাকে সম্পূর্ণরূপে তার কাছে তুলে ধরতে পারি, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, অর্থাৎ আমি বক্তা যেন আমার কথাগুলোকে একদম সামগ্রিকভাবে ওই শ্রোতার কাছে তুলে ধরতে পারি। আবার যিনি শ্রোতা, যিনি শুনছেন, তিনিও যেন আমার সেই বাক্যের মধ্য দিয়ে, আমার সেই কথার মধ্য দিয়ে তার যে শোনার আগ্রহ, সেই আগ্রহ যেন পরিপূর্ণ হয়। অর্থাৎ একদিকে রয়েছে আমার জানাবার আগ্রহ, আর শ্রোতার রয়েছে শোনার বা জানার আকাঙ্ক্ষা। এই জানাবার আর জানবার, এই শোনাবার আর শোনবার, এই দুটো আকাঙ্ক্ষাই যেন বাক্যের মধ্য দিয়ে পরিপূরণ হয়। এই শর্ত হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা শর্ত, যে শর্তের মধ্য দিয়ে শ্রোতার মনে যেন কোনো অনাকাঙ্ক্ষা না থেকে যায়, আবার বক্তা যিনি বলছেন তিনিও যেন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন। আমরা যদি বলি রজত সাইকেল চালিয়ে, এই রজত সাইকেল চালিয়ে বলে আমি শেষ করে দিলাম। আমি তার বাড়ি, এই কোনো পদসমষ্টি আসলে বাক্য নয়। তার কারণ এর মধ্য দিয়ে বক্তা তিনি কি বলতে চাইলেন, শ্রোতা তা বুঝতে পারলেন না। যদি তিনি বলতেন রজত সাইকেল চালিয়ে মাঠে খেলতে যায়, তাহলে বক্তা সেই যে বক্তব্য শ্রোতা তিনি সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারতেন, বুঝতে পারতেন। আমি তার বাড়ি যাব, যদি এই ক্রিয়াটি ব্যবহার করতেন, তাহলে কিন্তু ওই শ্রোতার মধ্যে আর কোনো অনাকাঙ্ক্ষা থাকতো না। তাহলে বাক্যের দ্বিতীয় শর্ত হচ্ছে যেন বাক্যের মধ্য দিয়ে জানার যে বাসনা, জানার যে আকাঙ্ক্ষা, সেগুলো যেন পরিপূর্ণ হয়। অর্থাৎ বাক্য মানে তার একটা অর্থের পূর্ণতা থাকতে হবে। এইবার বাক্যের তৃতীয় শর্ত। বাক্যের তৃতীয় শর্ত কি? বাক্যের তৃতীয় শর্ত হচ্ছে আসক্তি। আসক্তি অর্থাৎ নৈকট্য, বা আসক্তিকে আমরা আরও সুন্দর করে বলতে পারি পদস্থাপনের রীতি। পদস্থাপন মানে কোন কোন জায়গায় কোন কোন পদ আমরা বসাবো, কার পাশে কোনটা বসবে, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে পদগুলো পাশাপাশি বসিয়ে মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করব, সেই পদগুলো তাদের কিন্তু একটা নিজস্ব স্থান আছে। সেই স্থানে যদি আমরা তাদের না বসাই, তাহলে কিন্তু বাক্যের অর্থ তৈরি হবে না।
বাক্যের অর্থ তৈরি হবে না। ধরো আমরা যদি বলি ঘাস গরু খায়, ঘাস গরু খায়, ঘাস গরু খায়, এ কি বাক্যের যোগ্যতা? যে শর্তটা কি মানে তোমার হলো, পূরণ হলো? ঘাস কখনো তো গরু খেতে পারে না। তাহলে এখানে দেখো সবই আছে, বাক্যটা হয়ে উঠল না, শুধুমাত্র ওই পদের স্থাপনটা কিন্তু একটুখানি গণ্ডগোল হয়ে গেছে। এখন যদি আমরা দ্বিতীয় পদ অর্থাৎ ঘাস গরু খায়, দ্বিতীয় পদ গরু, তাকে যদি আমরা প্রথমে বসিয়ে দিই, অর্থাৎ গরুকে আমরা সামনে নিয়ে এলাম, আর প্রথম পদ যে ঘাস তাকে দ্বিতীয় পদ করলাম, তাহলে হয়ে গেল কি? গরু ঘাস খায়। দেখো একই পদ, সেগুলো দিয়েই কিন্তু আমরা বাক্যটা রচনা করলাম। প্রথমবার কিন্তু বাক্য হয়নি, তার কারণ যে পদ যেখানে বসা উচিত ছিল সে পদ সেখানে বসেনি। অর্থাৎ গরুর যেখানে বসা উচিত ছিল, অর্থাৎ শব্দের প্রথমে, এই বাক্যের প্রথমে, সে চলে গেল কোথায়? মাঝে। আর ঘাস তার বসা উচিত ছিল বাক্যের মাঝে, সে চলে গেল কোথায়? বাক্যের প্রথমে। তাহলে বাক্যের পদ সংস্থাপন, অর্থাৎ কোন পদ কোথায় বসবে, সেই পদগুলোকে আমাদের সেই যথাযথ স্থানে নিয়ম অনুযায়ী বসাতে হবে, নিয়ম অনুযায়ী বসাতে হবে। বাক্যের এই যে পদ স্থাপনের যে শর্ত, যথাযথ স্থানে পদ বসানোর যে নিয়ম, তাকেই আমরা বলি হচ্ছে বাক্যের আসত্তি বা নৈকট্য। এই আসত্তি বা নৈকট্য এগুলো আমাদের কিন্তু মেনে চলতেই হবে। আবার দেখো এই আসত্তি বা নৈকট্য শুধুমাত্র আমরা যে এই যে পদগুলোকে যথাযথ স্থানে বসাবো সেটাই কিন্তু শুধুমাত্র আসত্তি বা নৈকট্য নয়। ধরো আমি ফুটবল খেলে, তাহলে আমি ফুটবল খেলে এ কিন্তু বাক্য নয়, তার কারণ আমি উত্তম পুরুষ। তাহলে আমি অনুযায়ী যদি ক্রিয়াপদ হয় তাহলে হওয়া উচিত কি? আমি ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, সে ফুটবল খেলে। যদি বলা হয় সে ফুটবল খেলি, বাক্য হবে না। তাহলে বাক্যের পদ সংস্থাপন, সেই পদ সংস্থাপন কিন্তু শুধুমাত্র পদগুলোকে তার যথাযথ স্থানে বসানো, সেটাই শুধু পদ সংস্থাপন নয়, আমাদের পদ অনুযায়ী, পুরুষ অনুযায়ী যে যথাযথ ক্রিয়াপদ সেগুলোও যেন আমরা বসাই, সেটাও কিন্তু আসত্তি বা নৈকট্য। বুঝতে পেরেছ? এটা হচ্ছে বাক্যের তৃতীয় শর্ত। এবার আমরা বাক্যের একটা শেষ বৈশিষ্ট্য দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আমরা দেখেছি বাক্যে উদ্দেশ্য বাক্যের প্রথমে বসে, বিধেয় বাক্যের শেষে বসে। এটা কিন্তু অনেক সময় উল্টেও যেতে পারে, অর্থাৎ বিধেয় অংশ বাক্যের প্রথমে থাকতে পারে, উদ্দেশ্য শেষে থাকতে পারে। আবার এসেছো তুমি,
দেখো আবার এসেছো তুমি, তাহলে তুমি উদ্দেশ্য দেখো বাক্যের শেষে আছে। চললে কোথায়? রমেন, দেখো রমেন উদ্দেশ্য আছে বাক্যের শেষে। তাহলে বিশেষত চলিত ভাষায়, চলিত গদ্যে, সাধু ভাষায় কিন্তু ওই প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া, এই যে নিয়ম, সেই নিয়মকে কিন্তু একদম খুব কঠোরভাবে মেনে চলা হয়। চলিত ভাষায় আমরা কিন্তু সেখানে দেখব যে এই রিজিড, এই কাঠিন্য, এই রক্ষণশীলতা, সেটা কিন্তু অনেক উঠে গেছে। চলিত ভাষায় কিন্তু ওই কর্তা কর্ম ক্রিয়া, ওই উদ্দেশ্য বিধেয়, তার যে ওই অনুশাসন, প্রথমে এটা বসবে তারপরে এটা বসবে, এটা কিন্তু অনেক সময় মানা হয় না। ওই একটা উদাহরণ রবীন্দ্রনাথ দিয়েছিলেন চলিত ভাষায়, তোমার দাদা কোথায় গেলেন। দেখো এই বাক্যটাকে তুমি নানা রকমভাবেই সাজাতে পারো। তোমার দাদা কোথায় গেলেন, দাদা তোমার কোথায় গেলেন, কোথায় গেলেন তোমার দাদা, দেখো নানা রকমভাবেই সাজানো যাচ্ছে। চলিত ভাষায় কিন্তু বাক্য গঠনের এই কর্তাকর্ম ক্রিয়া, তার নিয়মকে একদম মেনে চলতেই হবে, তার বাধ্যবাধকতা নেই। আমরা এর পরের দিন বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব।